পড়াবো হচ্ছে বারবিচুরেটস। গত ক্লাসটা আমি যেটা সিডেটিভ হিপনোটিক্স পড়িয়েছিলাম, সেখানে সিডেটিভ হিপনোটিক্স এর বিভিন্ন রকম ইউজ বা বেনজোডায়াজেপিন আমরা সিডেটিভ হিপনোটিক্স এর মধ্যে যে আমরা ক্লাসিফাই করি, একটা হচ্ছে বেনজোডায়াজেপিন, একটা হচ্ছে নন বেনজোডায়াজেপিন, যেটার মধ্যে আছে বারবিচুরেটস এবং কিছু মিসেলিনাস বা আদার ড্রাগস, নিউয়ার ড্রাগস যেগুলো আছে। তো বেসিক্যালি সিডেটিভ হিপনোটিক্স হিসাবে আমরা বারবিচুরেটসটাই বেশি ইউজ করি। তবে এই এখন আজকে তোমাদের যেটা পড়াবো সেটা হচ্ছে বারবিচুরেটস। এটাও তোমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। যদিও আমরা সিডেটিভ হিপনোটিক্স হিসেবে এই বারবিচুরেটস এর ইউজ এখন অনেক কমে গেছে, খুবই রেয়ার, কিন্তু তারপর এটা ড্রাগটা এখনো যেহেতু পাওয়া যায়, প্লাস তোমাদের আরো কিছু ইউজ আছে, সেজন্য বারবিচুরেটস সম্বন্ধে ধারণা রাখতে হবে। এই কারণে আজকে তোমাদের হচ্ছে বারবিচুরেটসটা পড়াবো, প্লাস নিউয়ার কিছু ড্রাগ পড়াবো। প্রথমে হচ্ছে যে বারবিচুরেটস, তোমার হচ্ছে প্রথমে ফার্মাকোকাইনেটিক্স নিয়ে যদি একটু দেখে নিই, যেগুলো বেসিক্যালি ওরালি দেওয়া যায়, শুধুমাত্র থায়োপেন্টোসোডিয়াম ছাড়া বাকি সবগুলো ওরালি দেওয়া যায় এবং এগুলো স্মল ইন্টেস্টাইনে অ্যাবজর্পশন হয়। ডিস্ট্রিবিউশন হচ্ছে এগুলো হাইলি লিপিড সলিউবল, কারণ স্বাভাবিক এগুলো যেহেতু সিএনএস এ কাজ করে, তো সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে কাজ করতে গেলে এগুলো লিপিড সলিউবল থাকতে হবে। এবং এটা সবচেয়ে বড় একটা যেটা হচ্ছে যে প্রেগন্যান্সিতে এটা র্যাপিডলি ক্রস প্ল্যাসেন্টা। সুতরাং প্রেগন্যান্সিতে এই বারবিচুরেটস গ্রুপের ড্রাগ দেওয়াটা খুবই মানে ক্যাটাগরি 4 বলা হয়, যে ইউজুয়ালি কন্ট্রাইন্ডিকেটিভ। আর এটার এলিমিনেশন হয় বেসিক্যালি তোমার যেটা এখানে লিভার এনজাইম গুলো দিয়েই মেটাবলিজম হয়ে যায়। আর কিছু ড্রাগ আছে রেনাল টিউবুলার রিঅ্যাবজর্পশন হয় এবং সেখান থেকে আবার কিছু এক্সক্রেশনও রেনাল টিউবুলার এক্সক্রেশন দিয়ে হতে পারে। যেগুলো এটার মধ্যে দুটা ভাগ আছে বেসিক্যালি, যেগুলো লিপিড সলিউবল বেশি, সেগুলো বেসিক্যালি তোমার হচ্ছে যে আমাদের যে ফ্যাট সেল যেগুলো থাকে, যেখানে থাকে যে ফ্যাট সেল, মাসেলস, অ্যাডিপোজ টিস্যু, সেখানে এগুলো রিডিস্ট্রিবিউশন হয়। যত বেশি লিপিড সলিউবল তত বেশি রিডিস্ট্রিবিউশন। তো আলটিমেটলি যখন এটা একটা বারবিচুরেটস ড্রাগ দেওয়া হয়, এটা সিএনএস এ কাজ করে, তারপরে কাজ করার পরে এটা যেটা হয়, যেটা আমাদের ফ্যাট সেল গুলোতে এটা ডিস্ট্রিবিউট হয়ে যায়, যেটাকে বলা হয় রিডিস্ট্রিবিউশন, এবং এর মাধ্যমে এটা অ্যাকশনটা টার্মিনেট হয়ে যায়। পরবর্তীতে সেখান থেকে আস্তে আস্তে এটা ব্লাডে আসে, সেখান থেকে আবার লিভার এনজাইম দিয়ে সেটা মেটাবলাইজ হয়। আর কিছু যেগুলো আছে ফেনোবারবিটাল ড্রাগ, সেগুলো মেটাবলিজম হয় হয় প্লাস রেনাল এক্সক্রিশন হয়ে যায় আনচেঞ্জ ফর্মে। এখন আসি আমরা মেকানিজম অফ অ্যাকশন। এটা আগের দিনও বলেছি যে বেসিক্যালি গাবা রিসেপ্টর যেগুলো থাকে, গামা অ্যামাইনো বিউটারিক অ্যাসিড যে রিসেপ্টর, যেটা হচ্ছে আমাদের গাবা যেটা নিউরোট্রান্সমিটার, সেটা হচ্ছে ইনহিবিটর নিউরোট্রান্সমিটার, এবং এই গাবার অ্যাক্টিভিটিটাকে বাড়িয়ে দেয়। সেটাই এখন কিভাবে বাড়ায়, এটা হচ্ছে গাবার রিসেপ্টরের ক্লোরাইড চ্যানেল, যেটা ক্লোরাইড চ্যানেলের ডিউরেশনটা বাড়িয়ে দেয়, মানে এটা ক্লোরাইড চ্যানেল ওপেনিংটা বাড়িয়ে দেয়। এখন যেহেতু ক্লোরাইড চ্যানেল ওপেনিং বেড়ে যায়, ডিউরেশনটা বেড়ে যায়, ফলে মোর হাইপার পোলারাইজেশন হয়ে থাকে এবং ফলে আলটিমেটলি এটা ইনহিবিশন করে রাখে। এটা মানে সিএনএস, স্পাইনাল কর্ড, কর্টেক্স, থ্যালামাস, সেরিব্রাল কর্ড সব জায়গাতেই এটা, যেখানে গাবা রিসেপ্টর থাকে সেখানে এটা ডিউরেশনটা বাড়িয়ে দেয় ক্লোরাইড চ্যানেলে। ফলে যেটা হয়, হাইপার পোলারাইজেশন বেশি থাকে, ফলে ইনহিবিশন হয়ে থাকে। এখানে বেনজোডায়াজেপিনের সাথে এই বারবিচুরেটস এর যে মূল মেকানিজমের পার্থক্য, এটা আমরা পরীক্ষায় অনেক ধরি ভাইভাতে, যে পার্থক্যটা কি। যেটা হচ্ছিল যে বেনজোডায়াজেপিন কি করে, সেটা হচ্ছে এটা ফ্রিকোয়েন্সি বাড়ায় ক্লোরাইড চ্যানেলে, আর বারবিচুরেটস বাড়ায় ডিউরেশন। ফলে মোর ইনহিবিশন হয় বারবিচুরেটস এর মানে বেনজোডায়াজেপিন। বারবিচুরেটস এর মোর ইনহিবিশন হয় বিকজ অফ একটা হচ্ছে ডিউরেশন বাড়ায়, আরেকটা যেটা হচ্ছে যে এটা কি করে, হায়ার কনসেন্ট্রেশনে বারবিচুরেটস ডিরেক্টলি অ্যাক্টিভেটস চ্যানেল ওপেনিং এন্ড ইভেন ইন অ্যাবসেন্স অফ গাবা। মানে যদি খুব হাই ডোজে ইউজ করা হয় বারবিচুরেটস, তাহলে এটা সরাসরি গাবা চ্যানেলকে অ্যাক্টিভেট করে ফেলতে পারে এবং মোর ইনহিবিশন হয়।
আর একটা মেকানিজম যেটা হচ্ছে যে এটা অলরেডি এটা বিভিন্ন রিপোর্টে আছে যে এটা ইনহিবিট দ্য এক্সাইটেটরি যে রিসেপ্টর গুলো থাকে আমাদের, তোমরা জানো যে আমাদের এক্সাইটেটরি নিউরোট্রান্সমিটার থাকে হচ্ছে গ্লুটামেট, সবচেয়ে মোস্ট কমন হচ্ছে গ্লুটামেট। তো এছাড়া অ্যাসপার্টেট আছে, যেমন অ্যাসপার্টেট এএমপি রিসেপ্টরস। তো এখন এক্সাইটেটরি যে নিউরোট্রান্সমিটার গুলো থাকে এএমপি রিসেপ্টর এবং গ্লুটামেট মানে এমপি রিসেপ্টরকে ইনহিবিট করে এবং গ্লুটামেট রিলিজটাকে ইনহিবিট করে দেয়। তার মানে বারবিটুরেটস এর মেকানিজমটা শুধুমাত্র ক্লোরাইড চ্যানেলের ডিউরেশন বাড়ায়, এটাই বেশি ইম্পর্টেন্ট, ডিউরেশন অফ ক্লোরাইড চ্যানেলের ওপেনিং বাড়ায়, প্লাস এটা কি করে এক্সট্রা হায়ার কনসেন্ট্রেশনে ডাইরেক্টলি ইনহিবিট করতে পারে, আর হচ্ছে এটা এক্সাইটেটরি যে নিউরোট্রান্সমিটার গুলো আছে সেগুলোকেও ইনহিবিট করে। এটা এএমপি এর রিসেপ্টর যেগুলো থাকে অ্যাসপার্টেট অথবা গ্লুটামেটের রিলিজ, এগুলো ইনহিবিশনের মাধ্যমেও এটা কাজ করে। এবং এই রিসেপ্টর গুলো থাকে বেসিক্যালি মানে থাকে স্পাইনাল কর্ডেও থাকে। সো এগুলোর ইনহিবিশনের কারণে এটা অ্যান্টি এপিলেপটিক ইফেক্টও খুব ভালো পাওয়া যায়। এটা তোমাদের আগের দিনও দেখেছিলাম যে একটা গাবা রিসেপ্টরে বেসিক্যালি কি থাকে, যেটা পেন্টামার, যেখানে দুটো আলফা দুটো বিটা এবং একটা গামা ইউনিট থাকে। বারবিটুরেটসটা কিন্তু এই বেনজোডাইজিপিনের চেয়ে আলাদা সাইটে বাইন্ড, এটার কোনো আলাদা কোনো রিসেপ্টর নেই। এই যে বেনজোডাইজিপিনের যেমন একটা স্পেসিফিক রিসেপ্টর আবিষ্কার হয়েছে, বেনজোডাইজিপিন রিসেপ্টরই বলা হয় এটাকে, যেটাতে বেনজোডাইজিপিন কাজ করে, ফ্লোমাজেনিন কাজ করে, জলবিটাম কাজ করে। তারপরে কিন্তু বিটা কার্বোলিনও কাজ করে ইনভার্স অ্যাগোনিস্ট হিসাবে। কিন্তু বারবিটুরেটস এর জন্য আলাদা স্পেসিফিক রিসেপ্টর না, যেটা হচ্ছে আলফা এবং বিটার মধ্যে এটা ডিসলভ হয়ে যায় এবং আলটিমেটলি যেটা করে ক্লোরাইড চ্যানেলের ডিউরেশনটা বাড়িয়ে দেয়, ফলে মোর ক্লোরাইড এন্ট্রি হয় ইন্ট্রাসেলুলারলি। এর ফলে কি হয় যে ওপেনিং অফ ক্লোরাইড চ্যানেল যেহেতু ডিউরেশন বেড়ে যায়, হাইপার পোলারাইজেশন হয় এবং ইনহিবিশন হয়। এটাই মূল মেকানিজম অফ অ্যাকশন। এটা পরীক্ষা বলতে পারলেই আমরা খুশি, বা বাকি যে দুটো আছে সে দুটো জানলে ভালো। এটা হচ্ছে বারবিটুরেট গ্রুপের ড্রাগ গুলোর মেকানিজম অফ অ্যাকশন। এখন আমরা যদি ক্লাসিফাই করি বারবিটুরেটস গ্রুপের ক্লাসিফিকেশন যদি আমরা বলি, এটাতেও ডিউরেশনের উপরে ভাগ করে ক্লাসিফিকেশন করা হয়েছে। এটা প্রথমটা হচ্ছে আলট্রা শর্ট অ্যাক্টিং, যেটা ডিউরেশন হচ্ছে 30 মিনিট, অনসেট হচ্ছে মাত্র 30 মিনিট টু 30 সেকেন্ড টু 1 মিনিটের মধ্যে, এটা ম্যাক্সিমাম 5 মিনিট এবং ডিউরেশন হয় 30 মিনিট, আলট্রা শর্ট অ্যাক্টিং থায়োপেন্টাল সোডিয়াম। এরপরে কি থাকে শর্ট অ্যাক্টিং, এটা ডিউরেশন হচ্ছে 2 আওয়ার্স, এটা এগুলোর মধ্যে আছে পেন্টোবারবিটাল এবং সিকোবারবিটাল। আর ইন্টারমিডিয়েট অ্যাক্টিং আছে, ডিউরেশন 3 to 5 আওয়ার্স, সেটার মধ্যে থাকে বিউটাবারবিটাল। আর মোর দেন 6 আওয়ার্স যেটা থাকে লং অ্যাক্টিং, সেটা হচ্ছে ফেনোবারবিটাল। এখন আমরা পরীক্ষায় খুব এটা জিজ্ঞেস করি, সবারই একটা আমাদের পরিচিত একটা মানে প্রিয় কোশ্চেন, সেটা হচ্ছে থায়োপেন্টাল সোডিয়ামটা কেন আলট্রা শর্ট অ্যাক্টিং। বেসিক্যালি থায়োপেন্টাল সোডিয়ামটা হাইলি লিপিড সলিউবল ড্রাগ, মানে এটা এতই লিপিড সলিউবল যে এটা ওরালিও দেওয়া যায় না, কারণ ওরালি দিলেও এটা অ্যাবজর্পশন হবে না। যে যত যত এক্সট্রিম লিপিড সলিউবল হবে, মানে নরমালি ওরাল অ্যাবজর্পশন হওয়ার জন্য আমরা জানি যে লিপিড সলিউবিলিটি দরকার, কারণ ওয়াটার সলিউবল ড্রাগ অ্যাবজর্পশন হয় না। কিন্তু এত বেশি লিপিড সলিউবল থায়োপেন্টাল সোডিয়াম যে এটা যদি আমি ওরালি দেইও, এটা জিআইটি ট্র্যাক্টে যে অ্যাডিপোজ লেয়ার থাকে সেখানে ট্র্যাপ হয়ে যায়, আলটিমেটলি ব্লাডে আর আসে না। এই কারণে হাইলি লিপিড সলিউবল, ভেরি হাইলি লিপিড সলিউবল ড্রাগ যেটা থায়োপেন্টাল সোডিয়াম, এটা ওরালি দেওয়া যায় না, এটা দিতে হবে ইনজেক্টেবল ফর্মে, কারণ ওরালি দিলে এটা অ্যাবজর্পশন আর হবে না, ট্র্যাপ হয়ে থাকবে জিআইটি। আচ্ছা, এখন যখন আমি ইনজেক্টেবল ফর্মে দিলাম থায়োপেন্টাল সোডিয়াম, তখন এটা কি হলো, যেহেতু এটা হাইলি লিপিড সলিউবল, এটা চলে যায় সিএনএস এ এবং উইদিন মিনিটস এর মধ্যে এটা সিএনএস ডিসন করলো, পেশেন্ট হিপনোটিক বা আনকনশাস হলো। তারপরে যেটা ঘটে এটা হচ্ছে সিএনএস থেকে খুব র্যাপিডলি বের হয়ে আমাদের যে ফ্যাট সেল গুলো থাকে অ্যাডিপোজ টিস্যু বা মাসলস, যেখানে ফ্যাট সেল বেশি, সেখানে এটা আবার রিডিস্ট্রিবিউশন হয়ে যায়। তো এই রিডিস্ট্রিবিউশন হওয়ার কারণে এটা টার্মিনেশন অফ অ্যাকশন হয়ে যায় খুব র্যাপিড। এ কারণে এটা আলট্রা শর্ট অ্যাক্টিং, যেটা আমরা পরীক্ষায় খুব জিজ্ঞেস করি। থায়োপেন্টাল সোডিয়ামের ডিউরেশন শর্ট অফ অ্যাকশন এত, মানে থায়োপেন্টাল সোডিয়ামের ডিউরেশন অফ কম কেন, এটা কি কিডনিতে বের হয়ে সাথে সাথে? অ্যান্সার হবে যে না, এটা কিডনিতে সরাসরি বের হয় বা মেটাবলিজম হয় না, এটা রিডিস্ট্রিবিউশনের মাধ্যমে একটা টার্মিনেশন অফ অ্যাকশন হয়। সো এই জন্য এটা আলট্রা শর্ট অ্যাক্টিং। থায়োপেন্টাল সোডিয়ামের এই ফার্মাকোকাইনেটিক প্রপার্টিটা ঘুরে ফিরে ভাইবা বোর্ডে বিভিন্ন ভাবেই আসে। এটা রিডিস্ট্রিবিউশনের মাধ্যমে আছে জেনারেল ফার্মাকোলজিতে,
ইভেন এই সিডেটিভ হিপনোটিক্সও এই আলটিমেটলি ফার্মাকোকাইনেটিক থার্ড সোডিয়াম নিয়ে খুব পরীক্ষায় চলে আসে। সুতরাং এটা জানতে হবে যে এটার আলট্রা শর্ট অ্যাক্টিং হওয়ার কারণ হচ্ছে রিডিস্ট্রিবিউশন, নট মেটাবলিজম, নট এক্সপ্রেশন। এটা টার্মিনেশন অফ অ্যাকশন বেসিক্যালি প্রথমে হয়ে যায় রিডিস্ট্রিবিউশনের কারণে। এবার বাকিগুলো তো মেটাবলিজম হয় এন্ড দেন এগুলো এক্সপ্রেশন হয়ে যায় বারবিটন গুলো। ক্লাসিফিকেশনটা পরীক্ষা আসে। এখন আসলে ফার্মাকোলজিক্যাল ইফেক্ট, কি কি ফার্মাকোলজিক্যাল ইফেক্ট দেয় বারবিটুরেটস। প্রথম কথা হচ্ছে এটা সিএনএস ডিপ্রেশন করে, এবং এই সিএনএস ডিপ্রেশনটা ফ্রম হিপনোটিক থেকে শুরু করে একদম কোমা পর্যন্ত পুরোটাই করতে পারে, যেটা বেনজোডাইজিপিন সাধারণত কোমা পর্যন্ত যায় না, কারণ ওটার একটা সময় গিয়ে এটা প্ল্যাটোতে চলে যায়, কিন্তু বারবিটুরেটসের ক্ষেত্রে এই প্ল্যাটোতে ডেভেলপ করে না, লিনিয়ার একটা পরে চোখে দেখা যায়, কি বুঝতে পারবা। এই যে আগে আগে যেটা দেখিয়েছিলাম যে বারবিটুরেটস যে ডোজ রেসপন্স, ডোজ সাথে যে ডিপ্রেশন এটা লিনিয়ার, একদম সিডেশন দিয়ে শুরু হয়ে ডোজ বাড়াতে 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 এটা একটা সময় গিয়ে কোমা পর্যন্ত চলে যেতে পারে, ডেথ হয়ে যেতে পারে। এটার কারণটা হচ্ছে বেসিক্যালি যেহেতু বেনজোডাইজিপিনের রিসেপ্টর গুলো একটা সময় গিয়ে স্যাচুরেট হয়ে যায়, ফলে ফার্দার অ্যাকশন হয় না। কিন্তু বারবিটুরেট যেহেতু হাই ডোজে ডাইরেক্টলি অ্যাক্টিভেট করে ফেলতে পারে এই চ্যানেলটাকে, এই কারণে এটা লিনিয়ার রেসপন্স দেখায়। আচ্ছা, এখন আসলে বাকি এর কি ইফেক্ট থাকে। রেসপিরেটরি ডিপ্রেশন করে এটা, হ্যাঁ। বলা হয় হিপনোটিক ডোজ যেটা তার চেয়ে মোটামুটি যদি 8 to 10 বেশি, মানে ডোজ বেশি হয়, তাহলে এটা হচ্ছে কোমা করে ফেলতে পারে। সুতরাং হিপনোটিক ডোজের চেয়ে যদি মোটামুটি বলা ধারণা করা থেকে যদি 10 ফুট বেশি ডোজ কোনোভাবে পড়ে যায়, তাহলে পেশেন্ট সরাসরি কোমাতেও চলে যেতে পারে, এবং এই ওই ডোজে সিএনএস ডিপ্রেশন হবে প্লাস রেসপিরেটরি ডিপ্রেশন এবং কার্ডিওভাস্কুলার ডিপ্রেশন ডেভেলপ করতে পারে, পেশেন্ট শকেও চলে যেতে পারে। সুতরাং রেসপিরেটরি এবং কার্ডিওভাস্কুলার ডিপ্রেশন ডেভেলপ করে, ডিক্রিজ মায়োকার্ডিয়াল কন্ট্রাক্টিলিটি এন্ড ভাসোডাইলেশন, এজ এ রেজাল্ট হাইপোটেনশন এন্ড শকেও চলে যেতে পারে হাই ডোজে। আচ্ছা, এটা আরেকটা ইফেক্ট হচ্ছে জিআই মর্টিলিটি ইনহিবিশন হয়, আর এটা পোস্ট সেফটি, ইজি টু কজ ডিপেন্ডেন্স। আরেকটা যেটা সবচেয়ে বেশি তোমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এটা হ্যাপাটিক মাইক্রোজোমাল এনজাইমকে ইন্ডাকশন করে। এই বারবিটুরেটসের এই হ্যাপাটিক মাইক্রোজোমাল ইন্ডাকশনের কারণে এটা পরীক্ষায় ড্রাগ ড্রাগ ইন্টারাকশনে খুব একটা কমন, একটা প্রিয় একটা কোশ্চেন। ফেনোবারবিটনের সাথে ওরাল কন্ট্রাসেপটিভ পিল দিলে কি হবে, যেহেতু ফেনোবারবিটন ইন্ডাকশন করছে, ফলে ওরাল কন্ট্রাসেপটিভ ফেইলিউর হবে। আবার অনেক সময় আমরা দেই ফেনোবারবিটনের সাথে ওয়ারফেরিন দিলে কি হবে। ওয়ারফেরিন যদি দেওয়া হয়, ওয়ারফেরিন যেটা ফেনোবারবিটন দিলে তোমরা অনেক সময় ভুল করে দাও যে ব্লিডিং, বেসিক্যালি ব্লিডিং না, ওয়ারফেরিনের মেটাবলিজম যেহেতু বেড়ে যাবে, সুতরাং থেরাপিউটিক ফেলিউর হবে। মানে ওয়ারফেরিন যে কারণে দেওয়া হয়েছিল একটা অ্যান্টিকোগুলেন্ট ড্রাগ, যাতে ব্লাড ক্লট না করে, সেটা ফিল হবে, ব্লাড ক্লট করে যাওয়ার সম্ভাবনা থাকে। হ্যাঁ, এটা অনেক সময় তোমরা লিখে ফেলো, বেশিরভাগই অনেকেই পরীক্ষায় তোমাদের প্র্যাকটিক্যাল ড্রাগ ড্রাগ ইন্টারাকশন বা ভাইবা জিজ্ঞেস করে বা রিটেনও আসলো বলে ফেলো যে অ্যান্সার এই পর্যন্ত ঠিক থাকে যে হ্যাপাটিক মাইক্রোজোমাল এনজাইম ইন্ডাকশন করে ফেনোবারবিটন, ফলে ওয়ারফেরিনের মেটাবলিজম বেশি হয়ে যাবে, কিন্তু ইফেক্টটা হবে কি থেরাপিউটিক ফেলিউর। সুতরাং ফেনোবারবিটনের সাথে এই হ্যাপাটিক মাইক্রোজোমাল এনজাইম ইন্ডাকশনের এই ইফেক্টের কারণে ড্রাগ ড্রাগ ইন্টারাকশন পরীক্ষার জন্য খুব একটা পেট কোশ্চেন। সিডেটিভ হিপনোটিক্স বললাম। আচ্ছা, এখানে একটা জিনিস ইম্পর্টেন্ট যে এটার টলারেন্স এবং ডিপেন্ডেন্স ডেভেলপ করে যায়। এটা ডিপেন্ডেন্সটা ডেভেলপ করা, টলারেন্সটা ডেভেলপ বেসিক্যালি ফার্মাকোকাইনেটিক টলারেন্স ডেভেলপ করে বেশি প্রথমে, বিকজ যেহেতু ফেনোবারবিটন এনজাইম ইন্ডাকশন করে, এজ এ রেজাল্ট যেটা হয় যে সে নিজেকে অটো ইন্ডাকশন করে ফেলতে পারে, ফলে যেই একটা সময় গিয়ে ফেনোবারবিটন যেহেতু এনজাইম ইন্ডাকশন হ্যাপাটিক সাইটোক্রোম P450 মাইক্রোজোমাল এনজাইমটাকে ইন্ডাকশন করছে, ফলে যেটা হয় সে নিজেকে ইন্ডাকশন করার কারণে ইফিকেসি কমিয়ে দেয়, ফলে ডোজ আরো বাড়াতে হয়, টলারেন্স ডেভেলপ করে। এটা হচ্ছে ফার্মাকোকাইনেটিক টলারেন্সের একটা উৎকৃষ্ট একটা আইডিয়াল উদাহরণ। হ্যাঁ, অনেক সময় পরীক্ষায় জিজ্ঞেস করা হয়। আচ্ছা, ক্লিনিক্যাল অ্যাপ্লিকেশন কি। প্রথম কথা হচ্ছে যেটা আলট্রা শর্ট অ্যাক্টিং যেটা ছিল থায়োপেন্টাল সোডিয়াম, সেটা হচ্ছে অ্যানেস্থেসিয়া ইন্ডাকশনের কাজে এটা ইউজ হয়। এটা অ্যানেস্থেসিয়া যেহেতু এটা খুবই
র্যাপিড, ভেরি ফাস্ট অ্যাক্টিং, হাইলি লিপিড সলিউবল, দেওয়ার সাথে সাথে জাস্ট যখনই ইনজেকশন দেওয়া হবে এটা ব্রেনে যাওয়া মাত্রই এটা যেহেতু লিপিড সলিউবল প্রথম সাইকেলে এটা সিনাসে চলে যায়। সো আলটিমেটলি এটা খুব র্যাপিড ইন্ডাকশন করতে পারে দেখে এটা ইন্ডাকশনের জন্য ইউজ করা হয় থায়ামিথ সোডিয়াম। কিন্তু যেহেতু আবার খুব র্যাপিডলি রিডিস্ট্রিবিউশন হয়ে যায় ফলে অ্যানেস্থেসিয়া আবার মেনটেন করা যায় না। আর কি কি আছে? ইনসমনিয়া, যেটা হচ্ছে সিকোবারবিটল এবং ইনসমনিয়াতে ইউজ করা যেতে পারে সেকোবারবিটল, বাট এখন আর রুটিনলি এগুলো ইউজ করা হয় না। একটা সময় আগে খুব ইউজ হতো ইনসমনিয়ার জন্য। সেকোবারবিটল বা বারবিটুরেটস গ্রুপের যে ড্রাগ গুলো বিফোর এইটিস তোমার 60 থেকে এই 60 এর দিকে বেনজোডাইজিপিন আবিষ্কার হয়, 80 এর দিকে নতুন গুলো আসা শুরু করে একটার পর একটা। তো আগেরকার দিনে এগুলো ইউজ হতো, এখন বর্তমানে এগুলো মানে বারবিটুরেটস গ্রুপের ড্রাগ সিরেটিক হিপনোটিক্সে ইউজ নাই। আরেকটা কি আছে, এটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সিজার ডিসঅর্ডার এবং এপিলেপসিতে ফেনোবারবিটনের ইউজ এখনো ভালো, মানে অনেক ইউজ আছে। সিজার এপিলেপসি এবং সিজার কন্ডিশনে ফেনোবারবিটন দেওয়া যায়। আরেকটা হচ্ছে গিলবার্ট সিনড্রোম, এটাতে ফেনোবারবিটন ইউজ করা হয়। এটা একটু অন্য কারণ, এটা হচ্ছে যে যেহেতু ফেনোবারবিটন এনজাইমকে ইন্ডাকশন করে, ফলে গিলবার্ট সিনড্রোমে যেটা হয় যে বিলিরুবিনটা কনজুগেট হতে পারে না, ফেনোবারবিটনটা ওই বিলিরুবিনের কনজুগেশনে সাহায্য করে। এই কারণে গিলবার্ট সিনড্রোম একটা জেনেটিক্যাল ডিসঅর্ডার যেখানে বিলিরুবিনটা কনজুগেট হতে পারে না, ফলে মাঝে মাঝে দেখা যায় জন্ডিস ডেভেলপ করে। তো ওদের এই এনজাইমটা কনজুগেশনের বাড়ানোর জন্য, মানে এনজাইমটা ইন্ডাকশন করার জন্য ফেনোবারবিটন ইউজ করা। ক্লিনিক্যাল ইউজ এখন তাহলে অ্যানেস্থেসিয়া, সিজার ডিসঅর্ডার আর গিলবার্ট সিনড্রোম। আর ইনসমনিয়া এটা বলতে পারো এখনো আছে, কিন্তু ক্লিনিক্যালি এখন ইউজ খুবই কম। আচ্ছা, বারবিটুরেটস এর ডিসঅ্যাডভান্টেজটা কি? বারবিটুরেটস এর ডিসঅ্যাডভান্টেজটা হচ্ছে যে কেন আমরা বারবিটুরেটস ইউজ করি না অ্যাজ এ হিপনোটিক্স, কেন বেনজোডাইজিপিন ইউজ করি? প্রথম কারণে হচ্ছে যে এটার অ্যান্টিডট, স্পেসিফিক অ্যান্টিডট নাই। তো যেটা বেনজোডাইজিপিনের আছে মানে ক্লোমাজিনিল, সেটা নাই। প্লাস হচ্ছে মানে মূল যেটা কারণ সেটা হচ্ছে যে এটা যদি ডোজ বেশি হয়ে যায়, মানে ড্রাগের সেফটিটা কম, ডোজ বেশি হয়ে গেলে ডেথ হয়ে যেতে পারে ফ্রম রেসপিরেটরি অ্যান্ড কার্ডিওভাস্কুলার ডিপ্রেশন। সুতরাং বারবিটুরেটস আমরা কেন হিপনোটিক্স হিসেবে ইউজ করি না? প্রথম কথা হচ্ছে এটা ড্রাগ সেফটি খুবই কম, কারণ এটা ডোজ যদি বেশি হয়ে যায় তাহলে রেসপিরেটরি এবং কার্ডিওভাস্কুলার ডিপ্রেশন হতে পারে। প্লাস হচ্ছে এটার অ্যান্টিডট, স্পেসিফিক অ্যান্টিডট নেই। আর হচ্ছে যে 3 নম্বর হচ্ছে এটা টলারেন্স ডেভেলপ করে দেয়, খুব বেশি পরিমাণ হাই ডিগ্রি অফ টলারেন্স খুব র্যাপিড ডেভেলপ করে ফেলে। সেজন্য কেন করে টলারেন্স, যেটা আমি একটু আগে বললাম, যে স্ট্রংলি ইনডিউস দ্য সিনথেসিস এন্ড অ্যাক্টিভিটি অফ হেপাটিক সাইটোক্রোম P450 enzyme and its conjugating enzymes, thus increasing the rate of metabolic degradation of many other drugs and also same drugs, মানে অটো ইন্ডাকশন হওয়ার কারণে টলারেন্স ডেভেলপ করে যায়। As a result, barbiturates are now little used as anxiolytic and hypnotic drugs. আচ্ছা, কিছু সাইড ইফেক্টস থাকে যেটার মধ্যে আছে, আর একটা হচ্ছে আফটার ইফেক্ট। আফটার ইফেক্ট কি হয়, পেশেন্টের যখন যদি বারবিটুরেটস কোনো কারণে দেওয়া হয় অ্যাজ এ হিপনোটিক্স বা অ্যান্টি এপিলেপটিক, পেশেন্টের যেটা হয় যে ডিজিনেস, ড্রাউজিনেস এবং আনকোঅর্ডিনেটেড, যে ফাইন আনকোঅর্ডিনেটেড মুভমেন্ট গুলো থাকে, ফাইন যে কাজগুলো, সেগুলো পেশেন্টের করতে খুব ডিফিকাল্ট হয়। সুতরাং আফটার ইফেক্ট হচ্ছে ডিজিনেস, ড্রাউজিনেস এন্ড ফাইন আনকোঅর্ডিনেটেড মুভমেন্ট, কোঅর্ডিনেশনে সমস্যা হয়, এটা হচ্ছে আফটার ইফেক্ট। আরেকটা যেটা হয় সেটা হচ্ছে মাঝে মাঝে এটা দেখা যায় প্যারাডক্সিক্যাল এক্সাইটমেন্ট করে, মানে নর্মালি দেওয়া হয়েছিল, নর্মালি ভাবা হয় যে এটা সিএনএস ডিপ্রেশন করবে, এটা হিপনোটিক্সের আকারে দেওয়া হোক অথবা এটা কি বলে অ্যান্টি অ্যাপিলেপটিক হিসেবে দেওয়া যায়, কিন্তু দেখা যায় সিএনএস ডিপ্রেশন করার বদলে কারো কারো ক্ষেত্রে এটা প্যারাডক্সিক্যাল এক্সাইটমেন্ট করে ফেলে। এটা আসলে জেনেটিক ভ্যারিয়েশন কারণে হয়, ইডিওসিনক্রেটিক রিঅ্যাকশন। সো এইটা মাঝে মাঝে হতে পারে, প্যারাডক্সিক্যাল এক্সাইটমেন্ট হয়ে যেতে পারে। এবং অ্যালার্জিক রেসপন্সটা কারো বেশি হয়, র্যাশ, অ্যাঞ্জিওইডিমা এবং ইরাচেমা মাল্টিফর্মি বা স্টিভেন জনসন সিনড্রোম, অ্যালার্জিক রিঅ্যাকশনও খুব হতে পারে সাইড ইফেক্ট। আর বারবিটুরেটস অ্যাবসলিউটলি কন্ট্রাইন্ডিকেটেড ইন পরফাইরিয়া, কারণ এটা পরফাইরিয়ার সিনথেসিস বাড়িয়ে দেয়
এবং যেহেতু পরফারিয়া সিনথেসিস বাড়িয়ে দেয়, সে কারণে ইন্টারমিটেন্ট পরফারিয়া বা যে কোনো পরফারিয়াতে এটা অ্যাবসলিউটলি কন্ট্রাইন্ডিকেট। আর ড্রাগ ড্রাগ ইন্টারাকশন খুব বেশি, যেটা তোমাদেরকে বললাম যে পরীক্ষায় তোমাদের এটা ড্রাগ ড্রাগ ইন্টারাকশন হিসেবে ফেনোবারবিটন অনেকবার পরীক্ষায় আসবে, যেটা প্র্যাকটিক্যালের ড্রাগ ড্রাগ ইন্টারাকশন যে আমরা দেই সেখানেও আসে, ভাইবা তো জিজ্ঞেস করা হয় যে ড্রাগ ড্রাগ ইন্টারাকশন ফেনোবারবিটনের সাথে ওসিপি অথবা ওয়ারফেরিন বা এই ধরনের কিছু ড্রাগের ইন্টারাকশন দিলে কি কি ইফেক্ট হয় সেগুলো। এগুলো হচ্ছে এটার মানে সাইড ইফেক্ট বলো বা ডিসঅ্যাডভান্টেজ। আর বারবিটুরেট যদি পুনঃভাবে পয়জনিং হয়ে যায়, নর্মালি আগে হতো, আগে যখন এটা সিডেটিভ হিপনোটিক হিসেবে ইউজ হতো তখন মানুষজন ঘুমের ওষুধ খাওয়ার জন্য টেন্ডেন্সি থাকে যেটা সুইসাইডাল, সেখানে অনেক পয়জনিং হতো। কিন্তু এখন তো বেসিক্যালি বেনজোডাইজিপিন বেশি ইউজ হয়, ফলে ওটারই পয়জনিং বেশি আছে। আর বারবিটুরেট পয়জনিং এ যেটা হয় যে ম্যানেজমেন্ট হচ্ছে সাপোর্টিভ, মানে পেশেন্ট যেহেতু খুব ডিপলি আনকনসিয়াস এবং তার কার্ডিওভাস্কুলার এবং রেসপিরেটরি ডিপ্রেশন থাকে, পেশেন্টকে অক্সিজেন দিয়ে রাখতে হবে, তার এয়ারওয়ে ক্লিনিং রাখতে হবে, সার্কুলেশনটা মেনটেন করার জন্য আইভি ফ্লুইড দিতে হবে যেহেতু হাইপোটেনশন হয়ে থাকে, ইভেন আইনোট্রপস দেওয়া যেতে পারে। আর হচ্ছে যদি রেনাল ফাংশন ঠিক থাকে তাহলে বারবিটুরেট পয়জনিং এ যদি স্পেসিফিক মেজার থাকে সেটা হচ্ছে ফোর্সড ডায়োরিসিস, যেটা ফুসেমাইড করা যায়, অক্সফোর্ড ডায়োরিসিস করা যায়। ফোর্সড ডায়োরিসিস এবং অ্যালকালাইজেশন অফ ইউরিন দিলে মানে করতে পারলে এই বারবিটুরেট গুলো তাড়াতাড়ি বডি থেকে এক্সক্রিশন হয়। সুতরাং বারবিটুরেট পয়জনিং ম্যানেজমেন্ট হচ্ছে জেনারেল সাপোর্টিং মেজার, যেটা ABCD দিয়ে তোমরা বলতে পারো যে এয়ারওয়ে, ব্রিদিং, সার্কুলেশন মেইনটেইন। আর হচ্ছে ফোর্সড ডায়োরিসিস এন্ড অ্যালকালাইজেশন অফ ইউরিন, এটা রেস্ট্রিকশনটাকে বাড়িয়ে দেয়। এটা হচ্ছে বারবিটুরেট পয়জনিং এর ম্যানেজমেন্ট। তাহলে এই হলো সিডেটিভ হিপনোটিক্স এর তোমাদের গ্র্যাজুয়েট লেভেলে যে প্রক পরীক্ষার জন্য যে সবচেয়ে বেশি লাগে সিডেটিভ হিপনোটিক্স এর বেনজোডাইজিপিন, বারবিটুরেটস, এই দুটো আমি মানে পড়ালাম। আর এখন যেটা আসবে সেগুলো হচ্ছে বাকি মিসেলিনিয়াস এজেন্ট, এগুলো এখন আস্তে আস্তে পরীক্ষার মাঝে মাঝে ভাই ভাই শুরু করা হচ্ছে এবং অনেক সময় এখন রিটেনও শর্ট নোট আকারে চলে আসে। তো এখন আমি আদার ড্রাগস গুলো একটু বলবো। প্রথম কথা হচ্ছে জেড কম্পাউন্ডস। জেড কম্পাউন্ডস বলা হয়, এগুলো হচ্ছে কি নোবেল বেনজোডাইজিপিন রিসেপ্টর অ্যাগনিস্ট। নোবেল মানে তোমরা এতদিন বুঝে গেছো নোবেল করোনা ভাইরাস, মানে নোবেল হচ্ছে নিউ, মানে যেগুলো আগে ছিল না নতুন আসছে, এই কারণে এটাকে বলা হয় নোবেল বেনজোডাইজিপিন রিসেপ্টর অ্যাগনিস্ট। তার মানে এটা বেনজোডাইজিপিন রিসেপ্টরে বাইন্ড করে। হ্যাঁ, আচ্ছা, বেনজোডাইজিপিন রিসেপ্টরে এটা বাইন্ড করে এবং যে একইভাবে ডায়াজিপাম যেভাবে কাজ করতো বা বেনজোডাইজিপিন যেভাবে কাজ করতো সেই একই মেকানিজমে এটা কাজ করে। এখন জেড কম্পাউন্ডস এর কি কি আছে, জলপিডাম, জ্যালিপ্লন, ইসজপিক্লন, আরো নতুন নতুন আবিষ্কার হচ্ছে। এখন জেড কম্পাউন্ডের বেনিফিট, বেনিফিট হচ্ছে বলা হয়ে থাকে জেড কম্পাউন্ড আমাদের যে টলারেন্স এবং ডিপেন্ডেন্সি, যেটা বেনজোডাইজিপিনে অনেক হওয়ার সম্ভাবনা থাকে একটু ক্রনিক ইউজ করলে, বিশেষ করে 2 সপ্তাহ বা তার বেশি ডেভেলপ ইউজ করলে দেখা যায় টলারেন্স বা ডিপেন্ডেন্স ডেভেলপ করে যায়। এই জেড কম্পাউন্ডের ক্ষেত্রে এই টলারেন্স ডিপেন্ডেন্স অনেক অনেক কম এবং এই কারণেই এটা মার্কেটিং এর মূল, জেড কম্পাউন্ড ড্রাগ গুলোর মার্কেটিং এর একটা মূল স্ট্র্যাটেজি ছিল যে এটা স্যার মানে বলবে যে ওষুধ কোম্পানির লোকজন বারবার এসে বলে যে স্যার এটা বেনজোডাইজিপিনের চেয়ে অনেক বেশি, অনেক কম টলারেন্স এন্ড ডিপেন্ডেন্স ডেভেলপ করে। এটাই হচ্ছে এটা সবচেয়ে বড় মানে অ্যাডভান্টেজ, যে কারণে এটা মার্কেটিং এ এটা খুব হেল্প করেছিল এবং এই কারণে এটা এত বেশি ইউজ হয়। এবং টেক্সট বই যেগুলো লেখা আছে ইউএসএ বা ওয়েস্টার্ন কান্ট্রি গুলোতে এখন এই যে কম্পাউন্ড গাছগুলো এখন বেশি ইউজ হচ্ছে বিকজ অফ মানে লেস চান্স অফ টলারেন্স এন্ড ডিপেন্ডেন্স। কিন্তু সেটা মানে এটা এই কারণে বেনিফিটটা যেটা ডিজেট কম্পাউন্ডের সেটা হচ্ছে এই টলারেন্স ডিপেন্ডেন্স অনেক কম হয়। আর একটা হচ্ছে কি কিন্তু অ্যান্টি কনভালসেন্ট এন্ড মাসেল রিল্যাক্সেন্ট ইফেক্ট এটা আবার বেনজোডাইজিপিন গ্রুপের চেয়ে জেড কম্পাউন্ডের অনেক কম। এটা কোনো মাসেল রিল্যাক্সেন্ট ইফেক্ট খুবই কম, অ্যান্টি কনভালসেন্ট ইফেক্ট খুবই কম। এটা কারণ হচ্ছে বেনজোডাইজিপিন রিসেপ্টর গুলো যে থাকে এগুলো অনেক সাবটাইপ আছে, সিএনএস এ থাকে, স্পাইনাল কর্ডে থাকে, সেরিবেলাম, থ্যালামাস, সব জায়গায় থাকে, থ্যালামাসে। তো বেনজোডাইজিপিন যেহেতু সবগুলোর ক্ষেত্রে বাইন্ড করে ফলে মাসেল রিল্যাক্সেন্ট প্রপার্টি এবং অ্যান্টি কনভালসেন্ট প্রপার্টি থাকে, কিন্তু সাবটাইপ যেটা সেটা শুধুমাত্র কর্টেক্সে থাকে, যেটা হচ্ছে ওর হিপনোটিক্সের জন্য কাজে লাগে। ঠিক আছে, সুতরাং এটা লেস অ্যান্টি কনভালসেন্ট এন্ড মাসেল রিল্যাক্সেন্ট ইফেক্ট
এবং বেনিফিট হচ্ছে টলারেন্স এন্ড ডিপেন্ডেন্সি বেনজোডাইজিপিনের চেয়ে অনেক কম। এটাই হচ্ছে জেড কম্পাউন্ডের সাথে বেনজোডাইজিপিনের পার্থক্য। তাহলে ইউজফুল ফর দ্য শর্ট টার্ম ট্রিটমেন্ট অফ ইনসমনিয়া and primarily sedative বা hypnotics rather than anxiolytic। ঠিক আছে, নরমালি আমরা জানি যে অ্যানজিওলাইটিক্স যেগুলো থাকে সেগুলোই আলটিমেটলি সিডেটিভ, হিপনোটিক্স, যেটা গত ক্লাসে বলেছিলাম যে অ্যানজাইটি, অ্যানজিওলাইটিক্স, হিপনোটিক্স অনেক সময় দেখা যায় সিনোনিমাস হয়ে যাচ্ছে। অ্যানজিওলাইটিক্স, সিডেটিভ, হিপনোটিক্স কিছুটা পার্থক্য আছে। তো জেড কম্পাউন্ডস হচ্ছে বেসিক্যালি সিডেটিভ, অ্যানজিওলাইটিক্স এর ইফেক্ট হচ্ছে বরং সিডেটিভ, হিপনোটিক্স ইফেক্টটাই একটু বেশি দেয়। তবে জেড কম্পাউন্ডের তোমার যদি পয়জনিং হয় তাহলে ফ্লুমারিনে যাওয়া যায়, বিকজ যেহেতু জেড কম্পাউন্ড এখন ঘুমের ওষুধ হিসেবে খুব বেশি ইউজ হচ্ছে, সো হতেই পারে যে এটা কেউ সুইসাইডাল কারণে খেয়ে ফেলতে পারে, সেই ক্ষেত্রে ফ্লুমারিনিল দেওয়া যায়। হ্যাঁ, এবারে আসো কিছুটা নতুন কিছু কনসেপ্টের মাধ্যমে নতুন নতুন ড্রাগ যেগুলো বাংলাদেশেও অ্যাভেলেবল আছে, তার মধ্যে একটা হচ্ছে মেলাটোনিন রিসেপ্টরস অ্যাগনিস্ট। এখন মেলাটোনিনটা কি? মেলাটোনিন হচ্ছে আমাদের যে সার্কাডিয়ান রিদম, মানে আমাদের রাত আসলে ঘুম পায়, সব দিনের বেলা আমরা জেগে থাকি, এটা কারণটা যেটা হচ্ছে যে আমাদের লাইট ইফেক্ট। লাইটে মেলাটোনিনের পরিমাণ কমে যায়। আর হচ্ছে যত আমাদের যখন লাইট কমে অন্ধকারে থাকি আমরা কিছুটা ডার্ক এনভায়রনমেন্টে, তখন মেলাটোনিনের সিক্রেশন পিনিয়াল গ্ল্যান্ড থেকে বাড়ে এবং সেটা আলটিমেটলি সুপ্রাকাইসমেটিক নিউক্লিয়াস বা ওই লেভেলে কাজ করে এবং আমাদের ঘুম পায়। এটা হচ্ছে নর্মাল আমাদের যে সিনক্রোনাইজ যে আমাদের স্লিপ এবং ওয়েকফুলের যে একটা প্যাটার্ন, যে আমাদের আলোতে হচ্ছে যে যেটা হয়, আলোতে কি হয়, মেলাটোনিন রিলিজ কম থাকে, যখনই আস্তে আস্তে ডার্কের দিকে যায় তখন মেলাটোনিন রিলিজ বাড়তে থাকে, আমাদের ঘুম পায়। এবং এই জিনিসটা বর্তমান যুগে আরো বেশি সমস্যা হচ্ছে, যেহেতু অনেকেই টিভি দেখে অথবা যে মোবাইল নিয়ে ঘুমাতে যায়, মোবাইলের আলোতে যে ব্লু লাইট যেটা বলা হয়, এই যে ব্লু লাইট, যেটা ব্লু লাইটটা কিন্তু এই মেলাটোনিনের পরিমাণ কমিয়ে দেয়। ফলে দেখা যায় যারা মানে সবসময় মোবাইল ইউজ করতে থাকে এদের কিন্তু ইনসমনিয়ার সম্ভাবনা খুব বেশি। মোবাইল বা কম্পিউটার মনিটর যেখান থেকে ব্লু লাইট ইমিশন খুব বেশি হয়, এই ব্লু লাইটটা মেলাটোনিনের পরিমাণ খুব কমিয়ে দেয়। ফলে দেখা যায় তাদের নর্মাল যেটা সুন্দর যে স্লিপ যেটা প্যাটার্ন হওয়ার কথা ছিল, স্লিপ সাইকেল যেটা আমি গত ক্লাসে পড়িয়েছিলাম, ওই প্যাটার্নটা থাকে না এবং ঘুমটাও খুব হেফাজত হয় এবং মানে ইনকমপ্লিট একটা সিচুয়েশন হয়। এখন এই সার্কাডিয়ান রিদমটা যেহেতু মেলাটোনিন মেনটেন করে, সো এটা এই কারণে মেলাটোনিন অ্যাগনিস্ট ড্রাগ বের হয়ে গেছে। মেলাটোনিন রিসেপ্টর দুইটা আছে, 1 এবং 2। 1টা করে হচ্ছে অনসেট অফ স্লিপ, মানে মেলাটোনিন রিসেপ্টর 1 অ্যাক্টিভেট হলে স্লিপের অনসেটটা শুরু হয়, আর 2 রিসেপ্টরটা যদি বানানটা ভুল হয়েছে, 2 রিসেপ্টর যদি অ্যাক্টিভেট হয় তাহলে এটা সার্কাডিয়ান রিদমের যে টাইমিংটা সেটাকে শিফট করতে পারে। আচ্ছা, মেলাটোনিন কি কাজ করে? এটা রিডিউস দ্য ল্যাটেন্সি অফ পারসিস্টেন্ট স্লিপ, বাট স্লিপের আর্কিটেকচারের উপরে কোনো ইফেক্ট নেই। মানে যে সাইকেলে চলতো নন নন র্যাপিড আই মুভমেন্ট যে সাইকেলটা বলেছিলাম গত ক্লাসে, ওই সাইকেলের উপরে এটা কোনো ইফেক্ট নেই, ওই সাইকেলটা মেনটেন করে। এবং নো রিবাউন্ড ইনসমনিয়া অর সিগনিফিকেন্ট উইথড্রোয়াল সিনড্রোম, যেটা কিনা বেনজোডাইজিপিন বা জেড ড্রাগস গুলোর বা বারবিটুরেটস গুলোর হয়, যখনই পেশেন্ট কয়েকদিন লং টার্ম ক্রনিক ইউজ করা শুরু করে, যখনই হঠাৎ করে বন্ধ করা হয় তখনই পেশেন্টের আবার রিবাউন্ড ইনসমনিয়া শুরু হয়ে যায়। এটা কারণ হচ্ছে যে যেহেতু অ্যাগনিস্ট ড্রাগ দিচ্ছিলাম, তাহলে কি হয়, রিসেপ্টর গুলো ডাউন রেগুলেট হয়ে যায়। তো আলটিমেটলি যখন আবার উইথড্র করা হয় তখন রিবাউন্ড ইনসমনিয়া ডেভেলপ করে। কিন্তু মেলাটোনিনের ক্ষেত্রে এই জিনিসটা ঘটে না, যেহেতু এটা জাস্ট আমাদের ফিজিওলজিক্যাল যে মেলাটোনিন সেটাকে যেহেতু বাড়ানো হচ্ছে, এই ক্ষেত্রে এটা রিবাউন্ড ইনসমনিয়া হয় না। কি কি ড্রাগ আছে? ট্যাসিমেলটিয়ন এবং রেমেলটিয়ন, এই দুটো ড্রাগ। এখন রেমেলটিয়নটা এফডিএ অ্যাপ্রুভড এবং এগুলো সবই মানে বইয়ে আছে এবং মার্কেটে চলে আসবে, রেমেলটিয়ন মনে চলে আসছে। আচ্ছা, ইন্ডিকেশনটা এটা একটু ইন্টারেস্টিং। মেলাটোনিন রিসেপ্টর অ্যাগনিস্টের ইন্ডিকেশনটা আমরা বেসিক্যালি কোথায়? একটা হচ্ছে জেট ল্যাগ। তোমরা জানো জেট ল্যাগ, যেটা অনেকেই জানো যে জেট ল্যাগ কি জিনিসটা কি, এটা হচ্ছে যে অনেক লম্বা সময় যদি কেউ প্লেনের মধ্যে থাকে, ধরো আটলান্টিক পার হতে মনে হয় 12-14 ঘন্টা লাগে, শিওর না,
তো এই যে এরকম বড় বড় যখন জার্নি করে প্লেনে যখন আসে, তখন যে ঘটনাটা ঘটে, অনেকক্ষণ ধরে যেহেতু সে ফ্লাইটে ছিল, তার ওখানে আলো অন্ধকারের যে আমাদের নর্মালি যে ডে এবং নাইটের ব্যাপারটা সেখানে ওখানে অতটা থাকে না। ফলে যেটা ঘটে যে জেট ল্যাগ শুরু হয়ে যায়। দেখা যায় ওই দেশে আসার পরে বা মানে কোথাও যাওয়ার পরে তখন দেখা যায় যে তার দিনের বেলা ঘুম পাচ্ছে, রাতের বেলা জেগে আছে। এটাকে বলা হয় জেট ল্যাগ। এই জেট ল্যাগের কারণ হচ্ছে যেহেতু এখানে মেলাটোনিনের সিক্রেশনটা লাইটের ইফেক্টের কারণে হেফাজত হয়ে যায়। তো জেট ল্যাগ কাটানোর জন্য তখন নর্মাল স্লিপ রিদমে আনার জন্য শর্ট টার্ম পিরিয়ডে এই র্যামিলটিওন বা যে মেলাটোনিন ড্রাগ গুলো আছে সেগুলো একদম স্পেসিফিক ভালো কাজ করবে সার্কাডিয়ান রিদমটাকে মেইনটেইন মানে আবার ফেরত আনার জন্য। এই কারণে এই মেলাটোনিন ড্রাগ গুলো জেট ল্যাগে ভালোই কাজ করে, এখানে ইন্ডিকেটেড। আরেকটা হচ্ছে কি ব্লাইন্ড আর পার্শিয়ালি সাইটেড পিপল, যারা ব্লাইন্ড বা পার্শিয়ালি সাইটেড তাদের কিন্তু সবসময় অন্ধকার, তাদের তো আরো না, ফলে যেহেতু অন্ধকারে থাকে এদের দেখা যায় মেলাটোনিন যে নর্মাল যে ব্যালেন্সটা ছিল, যে আলো আলো আসলে এটা কমবে, অন্ধকার এটা কিন্তু থাকে না। সবসময় যেহেতু মেলাটোনিন সিক্রেশনে থাকে, তখন দেখা যায় যে ঘুমের প্যাটার্ন চেঞ্জ হয়ে যায়। দেখা যায় রাতে জেগে থাকে অথবা দিনে ঘুমাচ্ছে, যেহেতু সার্কাডিয়ান রিদমটা লাইটের সাথে ইফেক্টটা পাচ্ছে না। এই কারণে তাদের সার্কাডিয়ান রিদম মেনটেন করার জন্য এই মেলাটোনিন রিসেপ্টর অ্যাগনিস্ট ইউজ করা যায়। আচ্ছা, আরেকটা আছে বাসপিডন। এটা হচ্ছে কি, এটা কাজ করে, এটা বেনজোডাইজিপিন রিসেপ্টর বা ওই গাবা রিসেপ্টর না, এটা ডিফারেন্ট রিসেপ্টরে কাজ করে। হচ্ছে সেরোটোনিন সেরোটোনিন অ্যাগনিস্ট 5-HT1A রিসেপ্টর অ্যাগনিস্ট। সেরোটোনিন রিসেপ্টর অ্যাগনিস্টের এই রিসেপ্টরে কাজ করার কারণে বাসপিডন যেটা করে, এটা হচ্ছে অ্যানজিওলাইটিক ইফেক্ট দেয় কিন্তু হিপনোসিস করে না। অনেক সময় ম্যাডামরা বা স্যাররা জিজ্ঞেস করে যে নন সিডেটিভ বা নন হিপনোটিক অ্যানজিওলাইটিক্স এর একটা উদাহরণ দাও। এইটা উদাহরণ কিন্তু বাসপিডন। কারণ শুধুমাত্র অ্যানজিওলাইটিক ইফেক্ট দেবে কিন্তু হিপনোসিস করবে না, এরকম উদাহরণে যদি জিজ্ঞেস করে যে সরাসরি কেউ জিজ্ঞেস করি বা সে স্যার মানবে না, তখন অ্যান্সার হবে কিন্তু বাসপিডন, যেটা হচ্ছে সেরোটোনিন রিসেপ্টর অ্যাগনিস্ট। এটা হচ্ছে অ্যানজিওলাইটিক ইফেক্ট দেয় বাট হিপনোসিস করে না। হ্যাঁ, আচ্ছা, এটার কোনো অ্যান্টি কনভালসেন্ট মাসেল প্রপার্টিও নাই, কারণ এটা GABA রিসেপ্টরের উপরে কোনো কাজ নেই। ঠিক আছে, ডাজ নট ইন্টারেক্ট ডাইরেক্টলি উইথ GABAergic সিস্টেম। এটা হচ্ছে নো রিবাউন্ড অ্যাংজাইটি আর উইথড্রয়াল সাইন্স অন অ্যাব্রাপ্ট কন্টিনিউয়াস, যেটা বেনজোডাইজিপিনের থাকে, রিবাউন্ড একটা উইথড্রয়াল সাইন থাকে, সেটা নাই। and not effective in blocking the acute withdrawal symptom from abrupt cessation of use of benzodiazepines. এখন কারো যদি বেনজোডাইজিপিনের উইথড্রয়ালের কারণে যদি মানে বেনজোডাইজিপিন হঠাৎ করে বন্ধ করে দেওয়া হলো ইউজ করা, তখন যদি তার উইথড্রয়াল সিমটম হয়, সেটাকে আবার ব্যালেন্স করা, ব্লক করার জন্য এই বাসপিরন দিলে তখন লাভ হবে না, কারণ ওইটা ওই বেনজোডাইজিপিনের উইথড্রয়াল সিমটমের জন্য এই বাসপিরন আইডিয়াল মানে দিলে কোনো ইফেক্টিভ নাই। আচ্ছা, মিনিমাল অ্যাবিউজ লায়াবিলিটি, যেহেতু এটা কোনো হিপনোসিস হয় না, সুতরাং অ্যাবিউজ হওয়ার সম্ভাবনা খুব কম। আচ্ছা, অ্যানজিওলাইটিক ইফেক্টস অফ বাসপিরন মে টেক মোর দেন 1 week টু বিকাম এস্টাবলিশড। সুতরাং প্যানিক ডিসঅর্ডার বা শর্ট টার্মের জন্য দিলে এটা আসলে খুব একটা ইফেক্ট না, এটা ইফেক্ট পেতে 1 উইকের বেশি লেগে যায়। তো একটু লং টার্ম ইফেক্ট হিসেবে বাসপিরনটা ইউজ করা হয়। লেস ইফেক্টিভ ইন প্যানিক ডিসঅর্ডার, যেখানে অ্যাকিউটলি কমাতে হবে, সেখানে এই বাসপিরন দিলে আবার অ্যাকিউট অবস্থায় প্যানিক ডিসঅর্ডারটা বেশি ইমপ্রুভ হবে না। যখন বেনজোডাইজিপিন সিজেশন করার ফলে উইথড্রয়াল সিমটম হয়, তখন হচ্ছে নিয়ম হচ্ছে যদি শর্ট অ্যাক্টিং ড্রাগ সে আগে থেকে খেত, শর্ট অ্যাক্টিং যে বেনজোডাইজিপিন গুলো খেত, সেটা যদি বন্ধ করার কারণে উইথড্রয়াল হয়, তখন তাকে আস্তে আস্তে কিছুটা একটু লং অ্যাক্টিং এর দিকে আবার তখন যেতে হয়, এটা স্লোলি কাজ করে এবং আস্তে আস্তে উইথড্রয়াল হয় কিছুটা। এটা তোমরা যখন ক্লিনিক্যাল সাইডে যাবে তখন এই উইথড্রয়াল বা কোনটা কখন কিভাবে করতে, কখন তাকে কি ড্রাগ দিব, ইনসমনিয়ার ক্যাটাগরি আছে, ট্রানজিয়েন্ট, শর্ট টার্ম, লং টার্ম ক্যাটাগরি। 3 দিনের কম হলে ট্রানজিয়েন্ট, 3 থেকে 3 সপ্তাহ এটা হচ্ছে শর্ট টার্ম ইনসমনিয়া, আর মোর দেন 6 হলে লং টার্ম ইনসমনিয়া। তো এগুলো কোনটার ক্ষেত্রে কখন কি দিব, এগুলো আসলে ক্লিনিক্যাল কাজ, যেটা মেডিসিনের ডাক্তার সাধারণত তাদের মানে মেডিসিনের সাবজেক্ট হিসেবে এটা আসে, কখন কাকে কোনটা দিব। কিন্তু আমাদের জানতে হবে যে কোনটা শর্ট অ্যাক্টিং, কোনটা লং অ্যাক্টিং, কোনটা দিলে কি হবে, এগুলো হচ্ছে ফার্মাকোলজির পার্সপেক্টিভে তোমাকে জানতে হবে। এটা হচ্ছে ইম্পর্টেন্ট যেটা।
এখন যদি আমাকে জিজ্ঞেস করে স্যার কখন কোনটা দিব, এটা আসলে আমি জানলেও এটা আমার ফার্মাকোলজি কভার করে না। আচ্ছা, আরেকটা আসছে যেটা অলরেডি বাংলাদেশেও এখন পাওয়া যায়, সুপারএক্সেনটা বাংলাদেশে চলে আসছে, অরেক্সিন রিসেপ্টর অ্যান্টাগনিস্ট। নতুন নিউয়ার ড্রাগ গুলো দেখছো, একটা হচ্ছে জেড ড্রাগস, জেড কম্পাউন্ড, যেটা হচ্ছে নোবেল বেনজোডাইজিপিন রিসেপ্টর অ্যান্টাগনিস্ট, একটা হচ্ছে মেলাটোনিন রিসেপ্টর অ্যান্টাগনিস্ট, একটা হচ্ছে সেরোটোনিন রিসেপ্টর অ্যান্টাগনিস্ট বাসপিরন, আর একটা হচ্ছে অরেক্সিন রিসেপ্টর অ্যান্টাগনিস্ট। এগুলো হচ্ছে নিউ অ্যান্ড ইমার্জিং ড্রাগ। এবং একটা সময় যেটা যেটা ছিল যে বারবিচুরেটস খুব ইউজ হতো, পরে বেনজোডাইজিপিন, ভালো ভালো বেনজোডাইজিপিন আসার পরে বারবিচুরেটস মার্কেট থেকে মানে অ্যাজ এ হিপনোটিক্স ইউজ হয় না। এই নতুন ড্রাগ গুলো যদি আরো এস্টাবলিশ হয়ে যায়, এক সময় হয়তো আমাদের ফার্মাকোলজি আজ থেকে 10 বছর পরে হতেও পারে যে বেনজোডাইজিপিন নিয়ে আমরা তখন আর হিপনোটিক্স হিসেবে পড়াচ্ছি, আমরা যে এগুলো পড়াচ্ছি। কারণ যত সাইড ইফেক্ট কম হবে, যত আমার অ্যাডভান্টেজ বেশি, তত আমার এগুলো বেশি ইউজ হবে, তাই না? এবং ইনসমনিয়া তো খুব বেশি, খুবই কমন একটা সিমটম, মানুষের সবসময় থাকবেই। এই অ্যাংজাইটি, এনভায়রনমেন্ট, সোশ্যাল অনেক কারণে ইনসমনিয়া ডেভেলপ করতে পারে। তো এই ধরনের, এই জন্য এগুলো কেন আমি পড়াচ্ছি, যে এগুলো ধারণাই না থাকে যে এগুলা আমাদের বডিতে এই ধরনের কিছু রিসেপ্টর আছে যেগুলো আমাদের ঘুমের ইনফ্লুয়েন্স করে, সুতরাং পরবর্তীতে ওষুধ আসলে তোমরা তো বুঝতে পারবা না যে এটা আসলে কোত্থেকে আসলে। এই জন্য নিউয়ার ড্রাগ গুলো, এবং এগুলো কিন্তু এখনো বাংলাদেশে পাওয়া যায়, সুপারভিশন কিন্তু বাংলাদেশে অনেক কোম্পানি আনছে। তো এখন এগুলো যেহেতু এসে পড়তেছে, আলটিমেটলি হয়তো এগুলাই ইউজ হতে হতে একটা সময় গিয়ে তোমার যখন 10 বছর পরে হয়তো এগুলাই মেইন লাইন চলে আসবে। এই জন্য এগুলো একটু পড়াই, নামগুলো জানা উচিত, মানে জানা থাকা উচিত। বাট পরীক্ষার জন্য হয়তো না পারলে আমরা মাইন্ড করবো না এখন পর্যন্ত। আচ্ছা, অরেক্সিন রিসেপ্টর অ্যান্টাগনিস্ট কি কি আছে? অরেক্সিন রিসেপ্টর হচ্ছে, অরেক্সিনটা প্রোডিউস বাই নিউরন ইন দ্য ল্যাটারাল হাইপোথ্যালামাস এন্ড অ্যাক্ট থ্রুআউট দ্য সিএনএস। ল্যাটারাল হাইপোথ্যালামাস থেকে এটা রিলিজ হয় এবং এটা পুরো সিএনএস এ কাজ করে। অরেক্সিনটা কি করে? অরেক্সিন মানে, অরেক্সিন প্রোডিউসিং যে নিউরন গুলো থাকে, এই নিউরন গুলো আছে, সরি, এগুলো হচ্ছে কি অ্যাক্টিভ থাকে ডিউরিং ওয়েকফুলনেস এবং কুইসেট থাকে ডিউরিং স্লিপ। মানে অরেক্সিন হচ্ছে মেলাটোনিনের একটু উল্টা। মেলাটোনিন কি যত বাড়বে তত হচ্ছে নাইটে স্লিপতে হবে, আর অরেক্সিন হচ্ছে দিনের বেলা অ্যাক্টিভ বেশি থাকে এবং ঘুমানোর সময় এর অ্যাক্টিভিটি একটু উল্টা। সে কারণে আমরা মেলাটোনিনের ক্ষেত্রে অ্যাগনিস্ট ইউজ করছি আর অরেক্সিনের ক্ষেত্রে অ্যান্টাগনিস্ট ইউজ করছি। অ্যান্টাগনিস্ট ইউজ করলে কি হবে, এটা বোথ র্যাপিড আই মুভমেন্ট এবং নন র্যাপিড আই মুভমেন্ট স্লিপ যে থাকে সেটাকে এনহ্যান্স বাড়িয়ে দেয়। এটা সাইড ইফেক্ট কি হতে পারে? ডে টাইম somnolence ডেভেলপ করতে পারে এবং ডিপ্রেশন ডেভেলপ করতে পারে। কিছু কিছু সুইসাইডাল টেন্ডেন্সি রিপোর্ট অলরেডি হয়েছে, এবং এটা দেখা যাক যে এটা আদৌ মার্কেটে থাকে কি থাকে না, কিন্তু এখন পর্যন্ত এটা এফডিএ অ্যাপ্রুভড এবং বাংলাদেশে পাওয়া যায়। বাট মাথায় রাখতে হবে যে নিউয়ার ড্রাগ গুলোর কিন্তু লং টার্ম, যে এটা লং টার্ম ইফেক্ট, আলটিমেটলি লং টার্ম এটা কত বেনিফিট বা কত খারাপ এগুলো কিন্তু জানা যায় না। সুতরাং এই ধরনের ড্রাগ গুলো ইউজ করতে গেলে একটু অভিজ্ঞতা থাকা ভালো, কারণ একদম প্রথমে এগুলো শুরু করলে এগুলো লং টার্ম ইফেক্ট, যেমন অনেক এগুলো সুইসাইডাল, কিছু রিপোর্টেড হয়েছে যে অরেক্সিন রিসেপ্টর অ্যান্টাগনিস্ট গুলো কিছুটা সুইসাইডাল টেন্ডেন্সি করতে পারে লং টার্ম ইউজ করলে। সো এগুলো কিছু রিপোর্টেড হচ্ছে, যেটা হচ্ছে এজ এ পার্ট অফ পোস্ট মার্কেটিং সার্ভেলেন্স। জানো যে তোমরা এই ড্রাগ গুলোর ইনফরমেশন এখন যেহেতু নতুন মার্কেটে আসছে, এগুলো ইনফরমেশন আসা শুরু করেছে। তারপরও এটা আমাদের বইতেও আছে, এফডিএ অ্যাপ্রুভ, এবং এখনো এটা মোটামুটি বেনজোডাইজিপিনের চেয়ে অনেক সাইড ইফেক্ট কম দেখে এটা এখন ভালো ড্রাগ ইন্ডিকেটেড পাওয়া যায় বাংলাদেশে, সুপারভিশন। হ্যাঁ, সো এই হচ্ছে আমার মোটামুটি, মানে যদি আমি বলি ইনসমনিয়া মানে বেনজোডাইজিপিন বা সিডেটিভ হিপনোটিক্স এর ক্লাসিফিকেশন। এতক্ষণ পর্যন্ত ছিল সিডেটিভ হিপনোটিক্স এর ক্লাসিফিকেশন, যেখানে সিডেটিভ হিপনোটিক্স এর ওভারঅল যদি আমি ক্লাসিফাই করি, একটা হচ্ছে বেনজোডাইজিপিন গ্রুপ, একটা হচ্ছে নন বেনজোডাইজিপিন গ্রুপ, যেটার মধ্যে আছে বারবিটুরেটস আর হচ্ছে নিউয়ার ড্রাগ। নিউয়ারের মধ্যে জেড কম্পাউন্ড, জেড ড্রাগ, প্লাস হচ্ছে মেলাটোনিন রিসেপ্টর অ্যাগনিস্ট, তারপরে 5-HT1A রিসেপ্টর অ্যাগনিস্ট বা সেরোটোনিন অ্যাগনিস্ট, আর হচ্ছে অরেক্সিন রিসেপ্টর অ্যান্টাগনিস্ট। এই হচ্ছে ক্লাসিফাই, এবং এগুলোর সবগুলোরই কিছু ভালো মন্দ আছে, সেগুলো নিয়ে আলাপ হয়েছে। তবে এগুলো ছাড় কিছু ড্রাগ আছে, যদি বলা হয় কোন কোন ড্রাগ সিডেশন করে, তখন কিন্তু সিডেটিভ হিপনোটিক্স এর বাইরেও কিছু ড্রাগ আছে যেগুলো হিপনোটিক্স করে, এবং শুধু তাই না,
কিছু কিছু ড্রাগ আছে বিভিন্ন দেশে ওটিসি হিসাবে এরা হিপনোটিক্স হিসাবে ইউজও করা হয়, যেমন ফার্স্ট জেনারেশন অ্যান্টিহিস্টামিন। ফার্স্ট জেনারেশন অ্যান্টিহিস্টামিন যেগুলো আছে ডাইফেনহাইড্রামিন বা জেনারিক হিসাবে যেটা অনেক সময় হিস্টামিন যেগুলো পাওয়া যায়, ডাইফেনামিন, ডাইমিন, অ্যান্টিনেট, এই মানে এই ধরনের যে ড্রাগ গুলো আছে ফার্স্ট জেনারেশন অ্যান্টিহিস্টামিন সেগুলো সাজেশন করে। তো যদিও এগুলো সাইড ইফেক্ট, কিন্তু নন প্রেসক্রিপশন হিপনোটিক্স হিসাবে অনেক অনেক সময় এটা ইউজ করতে হয়, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে। দেখা যায় বাচ্চাদের ক্ষেত্রে যেহেতু ইনসomnia বা খুব বেশি মানে বেনজোডাইজিপিন গ্রুপের ড্রাগ ইউজ করা হয় না, এক্ষেত্রে ফার্স্ট জেনারেশন অ্যান্টিহিস্টামিন কিন্তু মোটামুটি দেওয়া যায়, তারপর দেয়। সুতরাং এটা মাথায় রাখতে হবে যে ইনসমনিয়া ট্রিটমেন্ট যদি আসে তাহলে ইনসমনিয়া ড্রাগ হিসেবে সিডেটিভ হিপনোটিক যে ড্রাগ গুলো পড়ালাম সেগুলোর বাইরেও কিছু ড্রাগ আছে যেগুলো নন প্রেসক্রিপশন বলা হয়, বিশেষ করে ফার্স্ট জেনারেশন অ্যান্টিহিস্টামিন এবং ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট ড্রাগস। মানে ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট ড্রাগস যেগুলো হচ্ছে অ্যামিটিটালিন বা নটিটালিন, যেগুলো অ্যান্টিহিস্টামিন প্রপার্টি আছে, এই ড্রাগ গুলো তোমার অনেক সময় হিপনোটিক্স হিসেবে ইউজ করা হয়। আর কিছু ড্রাগ আছে যেগুলো হচ্ছে অ্যানজিওলাইটিক্স হিসেবে ইউজ করা হয়, যদিও এখন পর্যন্ত আমরা সিডেটিভ হিপনোটিক্স এবং অ্যানজিওলাইটিক্সটা মোটামুটি একই ক্যাটাগরির মধ্যে রেখে রাখি। অ্যানজিওলাইটিক্স এর জন্য আমরা এখনো বেনজোডাইজিপিন দেই, কিন্তু আদার অ্যানজিওলাইটিস যেগুলো আছে সেগুলো যদি শুধুমাত্র অ্যানজিওলাইটিস হিসাবে ড্রাগের কিছু নাম আসে তাহলে কিন্তু এই ড্রাগ গুলো চলে আসবে যে এসএসআরআই এবং মানে সিলেক্টিভ সেরোটোনিন রিঅ্যাক্টিভ ইনহিবিটর যেগুলো আছে, ফ্লুক্সেটিন, ইসিটালোপ্রাম যেগুলো আছে। লং টার্ম অ্যাংজাইটির ক্ষেত্রে অবশ্যই বেনজোডাইজিপিন, লং টার্ম অ্যাংজাইটি যদি কারো থাকে তাহলে অবশ্যই বেনজোডাইজিপিন লং টার্ম ইউজ করার জন্য আইডিয়াল ড্রাগ না। সেক্ষেত্রে এই ধরনের ড্রাগ যারা এসএসআরআই এগুলো ইউজ করতে হবে লং টার্ম অ্যাংজাইটির ক্ষেত্রে। হ্যাঁ, সুতরাং অ্যানজিওলাইটিস হিসেবে যদি ক্লাসিফিকেশন আসে, অ্যানজিওলাইটিস এর জন্য এই সিডেটিভ হিপনোটিক গুলাই তো লো ডোজে অ্যানজিওলাইটিক, হাই ডোজে হিপনোটিক। সুতরাং অ্যানজিওলাইটিস হিসাবে আসলেও ওই ড্রাগ গুলো লিখতে হবে, তবে এসএসআরআই এগুলো লিখলে ভালো। আচ্ছা, আরেকটা আছে যেটা নন সিলেক্টিভ বিটা ব্লকার, প্রোপানল, এটাও কিন্তু অ্যানজিওলাইটিস হিসাবে তোমার ক্যাটাগরাইজড করা হয়েছে। হ্যাঁ, অ্যানজিওলাইটিক হিসাবে এসএসআরআই এবং নন সিলেক্টিভ বিটা ব্লকার প্রোপানল। এখন ইন্টারেস্টিংলি অনেক সময় বলা হয় যে ধরো কালকে তোমার একটা খুব ইম্পর্টেন্ট জীবনের ঘটনা, পরীক্ষা, ইন্টারভিউ, ভাইবা, এইসব ধরনের যে কন্ডিশন, যে জব ইন্টারভিউ বা একটা প্রমোশন, একটা প্রেজেন্টেশন, খুব এনজাইটিতে আছো, তখন তুমি পেশেন্টকে যদি আসে বলে যে আমার তো এখন টেনশনে ঘুমাচ্ছে না, আমার সামনে একটা পরীক্ষা আছে বা প্রেজেন্টেশন আছে খুব ইম্পর্টেন্ট, তো আমি সেক্ষেত্রে আমাকে এখন কিছু টেনশন কমানোর জন্য কিছু ড্রাগ দেন। এই ক্ষেত্রে কিন্তু বেনজোডাইজিপিন ড্রাগ গুলো আইডিয়াল না, কারণ বেনজোডাইজিপিন ড্রাগ গুলো এমনিতে এটা অ্যামনেসিয়া করে প্লাস কগনিটিভ ইম্পেয়ারমেন্ট করতে পারে। তো আমরা অনেক সময় জিজ্ঞেস করি যে তোমার তোমার যে পরীক্ষা টেনশন হচ্ছে, তুমি যদি কি পেশেন্ট খুব বেশি টেনশন হয় কারো, অতিরিক্ত টেনশনে পেশেন্ট মানে তোমাদের কারোর মানে পড়াশোনা নিতে পারছে না, মন করতে পারছে না টেনশনে, তখন এই টেনশন কমানোর জন্য কি ধরনের ড্রাগ দিবা? তখন কিন্তু বেনজোডাইজিপিন বললে হবে না, কারণ বেনজোডাইজিপিন একে হচ্ছে এটা অ্যামনেসিয়া করে, অ্যান্টিডোকেট অ্যামনেসিয়া, প্লাস হচ্ছে এটা কি করে, কগনিটিভ ইম্পেয়ারমেন্ট করতে পারে, এটা হ্যাংওভার করতে পারে, সকালবেলা ঘুরে ওঠে পারে, বা প্রলং মানে হ্যাংওভার প্লাস সিডেশন হতে পারে। সো আলটিমেটলি এই তখন কিন্তু ড্রাগ অফ চয়েস হচ্ছে প্রোপ্রানল, এটা হচ্ছে নন সিলেক্টিভ বিটা ব্লকার, আনলেস কন্ট্রাইন্ডিকেটেড। পেশেন্টের ব্রঙ্কাল অ্যাজমা থাকলে তো আর এটা দেওয়া যাবে না। কিন্তু এই ধরনের কোশ্চেন যদি আমরা ভাইবা করি, বেশি করে মানে করি যে তোমার এখন তাহলে কোনটা চয়েস দিবা পরীক্ষার আগে বা পরীক্ষার সকালবেলা, তোমার খুব টেনশন পরীক্ষা দিন সকালে, কোনটা দিবা? তখন তো আর বেনজোডাইজিপিন খেয়ে পরীক্ষা দিতে আসতে পারবা না, তখন ড্রাগ অফ চয়েস হচ্ছে প্রোপ্রানল, আনলেস কন্ট্রাইন্ডিকেটেড। এই হলো আমাদের সিডেটিভ হিপনোটিক্স এর যে ক্লাস, যেটা শেষ করলাম। একটু বড় চ্যাপ্টার এবং পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, ড্রাগ গুলোর ভালো মন্দ সবই জানতে হয়। তো আপাতত হিপনোটিক্স এতটুকুই থাকুক, শেষ করে দিলাম। নেক্সট ক্লাস চেষ্টা করব অ্যাপিলেপসি, অ্যান্টি অ্যাপিলেপটিক ড্রাগটা নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ এই সেম টাইমে। হ্যাঁ, রবিবার দিন 12:30।
কারো কি আর কোনো কোশ্চেন আছে? সবাই শুধু সালাম দিয়েছে, ওকে। ঠিক আছে, তাহলে আজকে আপাতত এতটুকুই থাকুক। ইনশাল্লাহ নেক্সট সানডেতে সবাই সুস্থ থাকো। ইনশাল্লাহ নেক্সট সানডেতে আমি অ্যান্টি অ্যাপিলেপটিক নেওয়ার চেষ্টা করবো। হ্যাঁ, ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।